রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পুতিন। সূত্রের খবর এমনটাই, কিয়েভ থেকে ড্রোন হামলার অভিযোগ উঠছে এখনো পর্যন্ত। সূত্রের খবর আমরা জানতে পারছি কিয়েভ থেকে এই ড্রোন হামলা করা হয়, অভিযোগ এমনটাই। যদিও পুতিন সুরক্ষিত রয়েছেন, ক্রেমলিনের তরফ থেকে এটা জানানো হয়েছে। চরম প্রতিশোধের হুমকি দিয়ে রেখেছে রাশিয়া। ড্রোন হামলার কথা যদিও ইউক্রেন এখনো পর্যন্ত অস্বীকার করেছে, হামলার কথা অস্বীকার করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা? এই আশঙ্কা এড়িয়ে যাওয়া যাচ্ছে না। হামলার পর রাশিয়ায় চরম সতর্কতা জারি, অ্যালার্ট অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেমের। নতুন দিকে পরিস্থিতি, পুতিনকে লক্ষ্য করে ড্রোন হামলা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তিনি। সূত্রের খবর এমনটাই, কিয়েভ থেকে ড্রোন হামলার অভিযোগ। পুতিন সুরক্ষিত রয়েছে জানিয়েছে ক্রেমলিন। আমার সহকর্মী অনিন্দ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে। অনিন্দ, প্রথমেই জানতে চাইবো যে এই যে হামলা, ঠিক কিভাবে বিষয়টি সংঘটিত হয়েছে এখনো পর্যন্ত, এই ড্রোন হামলা সংক্রান্ত আর কি কি তথ্য মিলছে? দেখো, দুটি ড্রোন এসেছিল ক্রেমলিন প্যালেসের উপর। ক্রেমলিন হচ্ছে যেটা হচ্ছে পুতিনের বসবাস, ক্রেমলিন সেটাকে হচ্ছে বসবাস গৃহ, সেটা হচ্ছে ক্রেমলিন প্যালেস। তার উপরে দুটি ড্রোন তো পাওয়া যায়। একটি আনভেরিফাইড ভিডিও আছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে ধোঁয়া উঠছে, কালো ধোঁয়া। আর সেখানে লোকাল টাইম ভোর 3টের সময় সেই অ্যাটাকটা হয়েছে। যদিও আমরা যেটা জানতে পারছি, রাশিয়ার তরফ থেকে সেই ড্রোনগুলিকে মেরে নামিয়ে দেওয়া হয়েছে। এখন রাশিয়ার দাবি সেই দুটি যে ড্রোন, সেই ড্রোন এসছে কিয়েভ থেকে এবং সেগুলো পাঠানো হয়েছে ভ্লাদিমির পুতিনকে মেরে ফেলার জন্য। যদিও ইউক্রেনের তরফে দাবি করা হয়েছে যে এটা তাদের পাঠানো কোনো ড্রোন নয়, তারা প্রতিরক্ষা খাতে যা যা করার দরকার তা করেছে, কিন্তু অ্যাগ্রেসিভলি এগিয়ে এসে সামনে থেকে কাউকে অ্যাটাক করা, বিশেষ করে একজন রাষ্ট্রপ্রধানকে অ্যাটাক করা, এরকম ঘটনা তারা করেনি। তবে একটা কথা ঠিক, একটি মন্তব্য তারপরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তার মন্তব্যটি এসছে ক্রেমলিনের তরফ থেকে। তারা বলেছে, আর হাই অ্যালার্ট জারি করার পর, এরপরে রিটালিয়েটরি অ্যাটাক, মানে তার একটা প্রত্যাঘাতী অ্যাটাক, তার যা যা অধিকার তাদের একটা দেশের থাকে, তার সব অধিকার এখন রাশিয়ার থাকবে। আর তাই জন্যই চিন্তা, কি করবে রাশিয়া। একেবারেই তাই। তাহলে এই মুহূর্তে আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে অনিন্দ, যে এই বিষয়টি হওয়ার পর যে তাহলে এর ইম্প্যাক্ট কোন জায়গায় কি কি হতে পারে, এই হামলার ইম্প্যাক্ট ঠিক কি কি হতে পারে, কি মনে করছে বিশেষজ্ঞ মহল, কি মনে করছে আন্তর্জাতিক মহল, কি মনে হচ্ছে? দেখো, কিভ হচ্ছে ইউক্রেনের মেন হচ্ছে তোমার ক্যাপিটাল। সেই কিভের আশপাশে পর্যন্ত তারা অ্যাটাক করেছে, কিন্তু কিভ ইটসেলফ সেখানে কিন্তু অ্যাটাক হয়নি। সেখানে বহু রাষ্ট্রপ্রধানরা, পাশ্চাত্যের রাষ্ট্রপ্রধানরা গিয়ে দেখা করেছে। এবার মনে করা হচ্ছে যদি রিটালিয়েটরি অ্যাটাকে যায়, সেক্ষেত্রে কিভেও অ্যাটাক করতে পারে। 1, 2, এমনকি যেখানে জেলেনস্কি থাকে সেই বাড়িতে অ্যাটাক করতে পারে। এবং কি ইনস্টলেশন, যেগুলো ধরো বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা, মানে যেখানে বিদ্যুৎ জেনারেশন করা হয়, সেই সমস্ত ইনস্টলেশনে অ্যাটাক করতে পারে, যাতে গোটা ইউক্রেন অন্ধকারে ডুবে দেয়। একাধিক জিনিস ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। কিন্তু একটা কথা ঠিক, এই জিনিস যদি আরো এসকেলেট হতে থাকে, তাহলে এই পুরো সাউথ ইস্ট, পুরো এশিয়ার জন্য এটা চিন্তার বিষয়, পুরো বিশ্বের জন্য চিন্তার বিষয়। কারণ কিভ আর রাশিয়ার যুদ্ধে আমরা দেখেছি কিরকম। অনিন্দ, তোমাকে আমি একটু থামাচ্ছি, আমি তোমার কাছে আসবো। এই সঙ্গে আমি টেলিফোনে যোগাযোগ করেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামীর সঙ্গে। সম্পূর্ণ, আমি TV9 বাংলা থেকে, স্টুডিও থেকে শুভজিৎ বলছি। আপনার কাছে আমি একটাই বিষয় জানতে চাইব ইনিশিয়ালি, যে এই হামলার ইম্প্যাক্ট কি হতে পারে, কি মনে হচ্ছে, কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, ইম্প্যাক্ট বলতে গেলে এই হামলা বা এই যে কনফ্লিক্টটা কিন্তু লাস্ট 1 বছর ধরে চলছে। আমরা যদি ভুল না করে থাকি, তাহলে এটা লাস্ট ফেব্রুয়ারি মাসে শুরু হয় এই রাশিয়া ইউক্রেনের সমস্যা। এবং অলরেডি কিন্তু আমরা যদি দেখে থাকি যে অয়েল প্রাইস থেকে শুরু করে ন্যাচারাল গ্যাসের সংকট, গোটা বিশ্ব জুড়ে যে অর্থনৈতিক রিসেশন, এই সমস্ত কিন্তু মানে সমস্ত কিছুর পেছনে কিন্তু কোথাও গিয়ে রাশিয়া ইউক্রেন ক্রাইসিসটাকে আমরা লিঙ্ক করছি এই অ্যাট প্রেজেন্ট গ্লোবাল পলিটিক্সে। এবং দেখুন, এখনো কিন্তু নেটো ইউক্রেনকে সাহায্য করে যাচ্ছে। এবং এই যে যুদ্ধটা মূলত কিন্তু রাশিয়া ভার্সেস নেটো, কোথাও গিয়ে একটা আমরা সেই ঠান্ডা লড়াইয়ের একটা প্রভাব কিন্তু দেখতে পাচ্ছি। এবং সবচাইতে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে, দেখুন, রাশিয়া কিন্তু খুব কনফিডেন্ট। কেন কনফিডেন্ট? বিকজ রাশিয়া জানে যে গোটা ইউরোপিয়ান ইউনিয়ন এবং বিশ্বের
অন্যান্য অনেক রাষ্ট্র কিন্তু রাশিয়ার উপর ডিপেন্ডেন্ট করে সয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, Right. এবং সেই কারণে যে আজকের যে ড্রোন অ্যাটাকটা করা হয়েছে সেটা কিন্তু কোথাও গিয়ে সেই অয়েলের যে ফিল্ড তার কাছাকাছি। তো কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে রাশিয়ার এই কনফিডেন্সটাকে ভাঙার একটা পরিকল্পনা চলছে প্রথম বিশ্বের রাষ্ট্রগুলোর তরফ থেকে। নেটো চাইছে যাতে রাশিয়ার এই যে টোটালিটেরিয়ান রিয়াকশনারি যে স্টেচার এবং যেই স্টেচার নিয়ে রাশিয়া কনফিডেন্সের সঙ্গে 1 বছর ধরে এই ক্রাইসিসটাকে জিয়ে রেখেছে, এই কনফিডেন্সটা কোথাও যদি ভাঙা যায়। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে রাশিয়ার সঙ্গে চায়না যেভাবে একটা অ্যালায়েন্স তৈরি করে বিভিন্ন প্রান্তে, বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা একটা টেসিট ইন্টারভেনশন করে যাচ্ছে, এটা থেকে একটা বিষয় খুব পরিষ্কার যে আমাদের যে ওয়ার্ল্ড পলিটিক্স, গ্লোবাল পলিটিক্স, সেই গ্লোবাল পলিটিক্সে কিন্তু একটা বিশাল আকারের শিফট আসতে চলেছে আগামী দিনে। বেশ, আরও একটা বিষয় সম্পূর্ণ বলুন যে আপনি যে বিষয়টি বললেন যে ঠিক যে জায়গায় একটা রাষ্ট্র কনফিডেন্ট সেই জায়গাটা থেকে আঘাত করার চেষ্টা, তাহলে এক্ষেত্রে রাশিয়ার তরফ থেকে কি কি পদক্ষেপ হতে পারে বলে মনে হচ্ছে? দেখুন, রাশিয়া একটা বিষয় আমাদের বুঝতে হবে যে রাশিয়ার ডিফেন্স যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু ভীষণ স্ট্রং, এবং যতই রাশিয়ার এই কনফিডেন্স, এই ফুয়েলের রাশিয়া জানে যে অনেক দেশ, ইনফ্যাক্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাও কিন্তু ইনডাইরেক্টলি রাশিয়ার অয়েল ইম্পোর্ট করছে। কিভাবে? ইন্ডিয়ার থেকে। ইন্ডিয়া যে রাশিয়ান অয়েলটা রিফাইন করছে, সেই রিফাইন্ড অয়েলটা ইউএস ইম্পোর্ট করছে, এবং সেই কারণে কিন্তু ইন্ডিয়ার অয়েল ইম্পোর্টটাকে ব্যান করেনি ইউএস। তো সেখানে দাঁড়িয়ে রাশিয়া খুব ভালো করেই জানে যে ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক the entire world is dependent on Russia. তো যতই এই কনফিডেন্সে হানা করার চেষ্টা করুক, রাশিয়ার যে ডিফেন্স ক্যাপাবিলিটি এবং রাশিয়া যেভাবে ফুয়েলের দিক থেকে কোথাও গিয়ে একটা মারাত্মক অ্যাডভান্টেজাস পজিশনে আছে, এই জায়গায় দাঁড়িয়ে নেটোর পক্ষে কিন্তু এই মুহূর্তে রাশিয়ার কনফিডেন্স ভাঙাটা যথেষ্ট কঠিন হবে। এবং যতই ক্রেমলিনে আঘাত হোক, যতই পুতিনকে একটা ড্রোন হামলার মুখোমুখি করা হোক না কেন, আমার মনে হয় না রাশিয়া এই মুহূর্তে কোনো রকম ভাবে কোনো ব্যাকফুটে রয়েছে বলে। অনেক ধন্যবাদ সম্পূর্ণ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমি কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামীর সঙ্গে। তিনি কিন্তু খুব স্পষ্টভাবে উল্লেখ করলেন যে রাশিয়া এই মুহূর্তে কনফিডেন্ট। রাশিয়া কনফিডেন্ট যে জায়গায়, যেই উপাদানে এবং যেই মজুতের রাশিয়া কনফিডেন্ট, সেই জায়গায় আঘাত হানার চেষ্টা হয়েছে ঠিকই, কিন্তু সেই বিষয়টাকে তারা সামলে নিতে পারবেন বলে তিনি মনে করছেন। আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস। মিস্টার দাস, আপনাকে স্বাগত জানাই TV9 বাংলায়। আমি শুভজিৎ বলছি TV9 বাংলা স্টুডিও থেকে। আপনার কাছে আমি সরাসরি জানতে চাইবো যে আজকে যেই হামলা হলো, সেই হামলার কি ইম্প্যাক্ট পড়তে পারে, কেন হলো, এবং এর সম্ভাবনা কি কি হতে পারে, কিভাবে দেখছেন, প্লিজ যদি একটু ব্যাখ্যা করেন। দেখো, এই যুদ্ধটা যেটা চলছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে 1 বছর 2 মাস হয়ে গেছে। ফেব্রুয়ারি 22-তে শুরু হয়েছিল, আজ প্রায় 14 মাস হয়ে গেছে যুদ্ধ কিন্তু অব্যাহত, মানে কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে। এবং এখন পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছে না কি আলটিমেটলি হু উইল বি দ্য ভিক্টর। রাশিয়া যেই অবজেক্টিভ নিয়ে শুরু করেছিল, ওরা কিন্তু এখন পর্যন্ত দে হ্যাভ নট রিচ দ্য ফাইনালিটি। ওরা কিছু জায়গা ডনবাস এরিয়ার এবং সাদার্ন ইউক্রেনের কিছু জায়গা নিতে পেরেছে, কিন্তু তার আর এগোতে পারেনি। সিমিলারলি ইউক্রেনও কিন্তু দে হ্যাভ লস্ট, ওদের প্রচুর ধ্বংস হয়েছে, শহর ধ্বংস হয়ে গেছে, দের ইকোনমি ইজ ইন ডোলড্রামস। এইবার যুদ্ধটা কি এইভাবেই কন্টিনিউ করবে? কোথাও তো একটা আটকাতে হবে, কোথাও তো একটা থামতে হবে। নাও হোয়াট ইজ দ্য ওয়ে আউট? আইদার, কারণ কি দুজন ইম্পর্টেন্ট প্লেয়ার্স এখানে, এক হচ্ছে মিস্টার পুতিন, রাশিয়ান প্রেসিডেন্ট, আর আরেক হচ্ছে মিস্টার জেলেনস্কি। মিস্টার জেলেনস্কি ইজ ওয়ান সাচ এ পারসন যে নাকি দুটো বিশ্ব পাওয়ারকে অলমোস্ট থার্ড ওয়ার্ল্ড ওয়ারের কাছে নিয়ে এসছে। ওয়ান ইন্ডিভিজুয়াল হু হ্যাজ ব্রট 2 সুপার পাওয়ার্স অলমোস্ট টু দ্য ব্রিঙ্ক অফ ওয়ার্ল্ড ওয়ার 3, এন্ড মিস্টার পুতিন এখন এই পদক্ষেপ নিয়েছে আক্রমণ করার, এখন আর সে পিছোতে পারে না। সো সামবডি হ্যাজ টু গিভ ওয়ে। তো এই যে অ্যাটাকটা হয়েছে, it is most likely at the abatement of USA. মিস্টার দাস, আমি আপনাকে একটু থামাচ্ছি। ইউক্রেন প্রেসিডেন্ট এই মুহূর্তে জরুরি বৈঠকে বসেছেন, সেই ছবি এই মুহূর্তে সরাসরি TV9 বাংলার পর্দায়। সরাসরি এই মুহূর্তে জরুরি বৈঠকে বসেছেন প্রেসিডেন্ট, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। গ্লোবাল এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন TV9 বাংলার পর্দায়।
মস্কোয় একমাত্র বাংলা চ্যানেল TV9, মস্কোয় একমাত্র বাংলা চ্যানেল TV9। আমাদের প্রতিনিধি মনীষ সেখানে রয়েছেন, কিন্তু এই মুহূর্তে জরুরি একটি বৈঠকে বসেছেন প্রেসিডেন্ট। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি এই মুহূর্তে বিশেষ এবং জরুরি একটি বৈঠকে, সেই বৈঠকের ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে TV9 বাংলার পর্দায়। আমার সহকর্মী মনীষ, TV9 বাংলা একমাত্র মস্কোয়, আমার সহকর্মী মনীষ কি প্রতিবেদন পাঠিয়েছেন একবার দেখাই আপনাদের। सबसे बड़ी बात है कि TV9 की टीम इस वक्त रूस की सरजमी पर मौजूद है और रूस की सरजमी पर मौजूद होकर इस वक्त हम आपको TV9 बांग्ला के दर्शकों को दुनिया भर की सबसे बड़ी खबर बता रहे हैं। और बड़ी खबर यह है कि रूस के राष्ट्रपति व्लादिमीर पुतिन पर जानलेवा हमला हुआ, क्रेमलिन पर ड्रोन से अटैक किए गए। आज अर्ली मॉर्निंग यानी कि जिस वक्त भारत में सूर्योदय हो रहा था, ठीक उसी वक्त क्रेमलिन पर 2 ड्रोन आए और 2 ड्रोन के जरिए क्रेमलिन पर अटैक किया गया। मकसद था पुतिन को जान से मारने की कोशिश करना। हालांकि ठीक उसी वक्त क्रेमलिन पर जो तैनात सिक्योरिटी और मिलिट्री के लोग थे, उन्होंने इलेक्ट्रॉनिक रडार सिस्टम के जरिए उन ड्रोन को मार गिराया। पुतिन इंजर्ड नहीं हुए, लेकिन अब तक की सबसे बड़ी खबर यही है कि पुतिन पर ड्रोन से मारने की कोशिश की गई है और इसलिए क्रेमलिन की तरफ से कहा गया है कि पुतिन पर मारने की साजिश थी, हम उसका बदला लेंगे, अपने समय के हिसाब से हम इसका बदला लेंगे। ये हमला निश्चित तौर पर यूक्रेन के राष्ट्रपति जेलेंस्की के लिए एक बड़ी मुसीबत हो सकती है, क्योंकि इसके बाद रूस इसका बदला भयानक तरीके से लेगा। अपने आप में ही ये बहुत बड़ी बात है कि पुतिन पर हमला हुआ, पुतिन घायल नहीं हुए। ये बात जब क्रेमलिन ने अपनी तरफ से स्वीकार की है तो आप समझ सकते हैं कि इसके बाद बस कयामत होगी। और इसीलिए रूस में अब रिएक्शन भी आ रहे हैं। रूस की तरफ से कहा जा रहा है कि इसके बाद अब यूक्रेन में भयानक तबाही होगी, और वो तबाही किस रूप में आएगी ये किसी को नहीं पता। क्या जेलेंस्की पर जानलेवा अटैक होगा, क्या जेलेंस्की को मारा जाएगा, या फिर कीव पर भयानक हमला होगा, क्योंकि उन्होंने रूस के अस्तित्व पर सवाल किया। याद करिए, युद्ध होने से पहले क्या कहा जाता था क्रेमलिन की तरफ से? तब कहा जाता था कि अगर हमने यूक्रेन पर हमला नहीं किया होता तो मॉस्को में आकर मिसाइल गिरती। मिसाइल तो नहीं गिरे, लेकिन क्रेमलिन पर ड्रोन आकर गिर गया। और इसी वजह से रूस में सब तरफ अब अलर्ट घोषित कर दिया गया है। रूस की आर्मी को तैयार रहने के लिए कहा गया है। तमाम मोर्चे पर इस वक्त रूस के तमाम बटालियन को, रूस की आर्मी को इस वक्त तैयार किया गया है। আপনারা শুনলেন আমার সহকর্মী মনীষ মস্কো থেকে সরাসরি সেই প্রতিবেদন পাঠালেন। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিয়ে রাখি। রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে যেই ড্রোন দুটি মারফত হামলা চালানো হয়, সেই ড্রোন দুটিকে তারা নামাতে সক্ষম হয়েছেন। এখন প্রশ্ন হলো, এরপর রাশিয়ার তরফ থেকে কি পদক্ষেপ করা হবে, তারা কোন পথে বিষয়টি এগিয়ে নিয়ে যাবেন, তাদের তরফ থেকে কি ধরনের, আদৌ কি তাদের তরফ থেকে হানা সংগঠিত হবে, এ প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের কাছ থেকে আমরা সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি। আজকে পুতিনের ওপর এই হামলা, পুতিনের ওপর আজকে এই হামলার কি কি ইম্প্যাক্ট হতে পারে, কোন দিকে গড়াতে পারে পরিস্থিতির জল, বিশেষজ্ঞদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি। শুধু তাই নয়, আমাদের শুধুমাত্র TV9 বাংলার প্রতিনিধি রয়েছেন মস্কোতে। মস্কো থেকে সরাসরি আপনাদের সে প্রতিবেদন আমি জানালাম। গ্রুপ ক্যাপ্টেন দাস রয়েছেন আমাদের সঙ্গে। ক্যাপ্টেন, আপনার কাছ থেকে আমি আরও একবার জানতে চাইবো, তাহলে কি ইম্প্যাক্ট হতে পারে, আরও একবার একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। এই হামলার পরবর্তী কি কি সিন, কি কি সিনারিও, সম্ভাবনাময় দিকগুলো কি দিচ্ছে, যদি আপনি আপনার অভিজ্ঞতা থেকে একটু বলেন প্লিজ। যা আজকে হয়েছে এটা কিন্তু ফলাফল খুব ভয়ানক হতে পারে। ভয়ানক এই জন্য, there will be an immediate and urgent attack by Russia. রাশিয়া কিন্তু এটা ছেড়ে দেবে না, এবং ওরা এমন একটা শিক্ষা দিতে চেষ্টা করবে ইউক্রেনকে, which could be tremendous loss of life, কিংবা জেলেনস্কির উপরে নিজেও হামলা হতে পারে। তো ওরা কিন্তু এটার একটা প্রতিঘাত, একটা হামলা নেবে, এবং সেতে ইট কুড এসকেলেট। যে এখন একটা স্টেটাস কো হয়ে রয়েছে যুদ্ধটা, কিন্তু সাডেন এটা একটা প্রভোকেশন হওয়াতে ইট কুড এসকেলেট অ্যান্ড গো স্পাইরাল আউট। তো এই যে আজকে যে অ্যাটাকটা হয়েছে, যদিও এটা নিষ্ফল হয়ে গেছে,
দুটোই ড্রোনকে ওরা ধ্বংস করতে পেরেছে। বাট যে অডাসিটি, যেটাকে আস্পর্ধা বলা হয়, যে অডাসিটি দেখানো হয়েছে ফ্রম ইউক্রেন সাইড, সেটা কিন্তু রাশিয়া ছেড়ে দেবে না। সো দে উইল এসকেলেট অ্যান্ড দে উইল টেক অ্যান ইমিডিয়েট অ্যাকশন which could go beyond, এটা স্পাইরাল হতে মানে তাদের তরফ থেকে জরুরি অ্যাকশন নেওয়া হতে পারে। কিন্তু কিছুক্ষণ আগে আমরাও দর্শকদের দেখালাম ভলোদিমির জেলেনস্কি তিনি জরুরি বৈঠক করলেন। তিনি আজকে এই জরুরি বৈঠক করে মূলত কোন কোন বিষয়গুলো আজকে আলোকপাত করতে পারেন, কি মনে হয় আপনার? আর শুনতে পাচ্ছেন? ইভেসিভ ডিফেন্সিভ অ্যাকশন, কিন্তু ওরা জানে কি ওদের এটা নিষ্ফল হয়েছে। ইউক্রেন ইজ নাও সামনে এসে গেছে কি ইউক্রেন অ্যাটাকটা চালিয়েছে, তো রাশিয়া এটা প্রতিঘাত অ্যাকশন নেবে। তো টু টেক ইমিডিয়েট ইভেসিভ অ্যাকশন, ডিফেন্সিভ অ্যাকশন কি কি করার দরকার, সেই যে তার জন্য এই বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের বলবো। ক্রাসনোদানে একটি তেলের ডিপোয় আরো একটি ড্রোন হামলার কথা জানতে পারা যাচ্ছে। ফলে এই মুহূর্তে এখনো পর্যন্ত তিনটি ড্রোন হামলা রাশিয়ায় আরো একটি ড্রোন হামলার খবর পাওয়া যাচ্ছে। ক্রাসনোদানে তেলের ডিপোর কাছে ড্রোন হামলা, এই মুহূর্তে এখনো সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মোট 3টি ড্রোন হামলা। প্রত্যাঘাতে প্রস্তুত, কড়া প্রত্যাঘাতে প্রস্তুত রাশিয়া। অন্যতম আপডেট, কিয়েভের দিকে ডেস্ট্রয়ার মোতায়েন।